আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অটিজম কেয়ার অ্যান্ড ফাউন্ডেশন স্পেশাল স্কুলে। আজকে আমরা জানবো অটিজম কি এবং এর মধ্যকার আদ্যপান্তগুলো আমরা আজকে তুলে ধরবো আমাদের প্রিন্সিপাল স্যার জসীমউদ্দিন স্যারের মাধ্যমে। স্বাগত স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি জসীমউদ্দিন, অটিজম কেয়ার স্পেশাল স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল। বিশাল ধন্যবাদ আপনাকে। আজকে স্যার আমরা মূলত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি শুনেছি যে আপনারা অটিজম শিশুদের নিয়ে কাজ করেন এবং বিভিন্ন ধরনের শিশু এখানে আসে। তো সেক্ষেত্রে আমরা 2025-26 সেশনে আমরা দেখলাম যে নতুন একটি টার্ম যুক্ত হয়েছে, সেটি ভার্চুয়াল অটিজম। স্যার আমাদেরকে একটু খুলে বলবেন যে ভার্চুয়াল অটিজমটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বর্তমান সময়ে অটিজমটা খুবই একটা কমন ইস্যু, বা এটা সবার মুখে দেখা যাচ্ছে, যেটা শোনা যায় যে অটিজম বা অটিস্টিক বা এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো এটার ভিতরে লাস্ট 25 এবং 26 আরেকটা টার্ম যুক্ত হয়েছে, যেটা ভার্চুয়াল। আসলে ভার্চুয়াল বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি, যে শিশুরা একটি ভার্চুয়াল জগতে থাকা। বেসিক্যালি এসডি বা অটিজম স্পেকট্রাম যে শিশুগুলি আছে, তারা একটা জগতে নির্দিষ্ট তাদের সেলফ কেন্দ্রিক জগতে থাকে। আর বিশেষ করে যে স্ক্রিনিং মনিটরিং হয়, বা টেলিভিশন, মোবাইল বা ইলেকট্রনিক্স এমন কিছু ডিভাইস আছে, যে ডিভাইসের মাধ্যমে শিশুরা অনগোয়িং কমিউনিকেশন করে, অর্থাৎ স্ক্রিনিংয়ের ভিতরে থাকে, ভার্চুয়াল জগতে থাকে। ধরেন আপনার কাছে যে মোবাইলটা আছে, আমাদের বর্তমান সময়ে কিছু কিছু অটিজম শিশু বা নর্মাল শিশুরা রয়েছে, যারা মোবাইলের সাথে যোগাযোগ করতেছে, মোবাইল গেম খেলতেছে, ইউটিউব এগুলির সাথে মোবাইলে একটি 1-to-1 কমিউনিকেশন তারা করে থাকে। আর ঠিক সেই যে কমিউনিকেশনটা, সেটা আমি আর আপনি যেমন কমিউনিকেশন করছি, 2 ওয়ে কমিউনিকেশন। আমার কথাটা আপনি রিসিভ করে আবার আমাকে এক্সপ্রেস করছেন, ঠিক সেমভাবে আমি আপনার কথা রিসিভ করে দেন এটার সাথে আপনার সাথে আমি কমিউনিকেশন করার যে একটা ওয়ে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন। আর এই ভার্চুয়াল যে শিশুগুলি থাকে বা অটিজম যেটা, এইটার প্রভাবটা মেইন এফেক্ট হচ্ছে যে আপনার স্ক্রিনিং, অর্থাৎ মোবাইল, টেলিভিশন বা এই ধরনের ইলেকট্রিক মাধ্যমে শিশু তার মনের বা শিশু তার ওই জগৎটার ভিতরেই বিদ্যমান থাকা। অর্থাৎ আমাদের সামাজিকভাবে আমরা আমাদের যে জগৎটাতে থাকি, পার্সন টু পার্সন কমিউনিকেশন করে থাকি, আমাদের ভাবের আদান প্রদান করে থাকি, আমার কোনো খাবারের প্রয়োজন হলে সেটা আমি বলে থাকি। কিন্তু একটা শিশু যারা অটিজমের ভিতরে এমন কিছু শিশু রয়েছে, যারা ওই মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে, স্ক্রিনিং কমিউনিকেশনের মাধ্যমে তারা ওই জগৎটাতেই সেলফ কেন্দ্রিক থাকে। তো এইটাকেই মূলত ভার্চুয়াল কমিউনিকেশন বলে, এবং ভার্চুয়াল কমিউনিকেশনে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তারা পার্সন টু পার্সন কমিউনিকেশন করে না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আরেকটা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে, যে কমিউনিকেশনের যে প্রবলেমটা আসলে ওটা স্যার কোথায় কোথায় হয়, যদি আমরা একটু বলতে। হ্যাঁ, ভেরি গুড। আমাদের যে শিশুগুলি রয়েছে, যেমন স্পিচ ডিলে বা এনডিডি, টোটাল এনডিডি যে শিশুগুলি আছেন, এদের ভিতরে এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অ্যাটেনশন ডিফিসিট হাইপার ডিসঅর্ডার, সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এরা সব এই ধরনের শিশুগুলি মূলত হচ্ছে আপনার নিউরোটিপিক্যাল। অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের বিকাশগণিত সমস্যার কারণে তাদের 3টি প্যাটার্ন থাকে বা 3টি ইম্পেয়ারমেন্ট থাকে। প্রথমে হচ্ছে কমিউনিকেশন ডিলে, বিহেভিয়ার, তারপর হচ্ছে সোশ্যাল অ্যাডাপ্টেশন, আর রিপিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড বিহেভিয়ার তারা করে থাকে। তো এই প্রবলেমগুলি মূলত একটা শিশুর কমিউনিকেশনে বড় একটি বাধা হয়ে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে আপনার অনেক শিশুদের সেন্সরিক্যাল ইস্যু থাকে বিভিন্ন ধরনের। তারা এই সেন্সরিক্যাল ইস্যুর কারণে অনেক শিশুরা স্পিচ কমিউনিকেশনটা করতে পারে না, এবং ওরাল প্লেসমেন্টের প্রবলেম থাকে, ভোকালাইজেশনের প্রবলেম থাকে। তো এই জন্য আমরা যেটা করে থাকি, প্রথমেই একটি শিশুকে অ্যাসেস করে যদি আমরা দেখি যে ও স্পিচ ডিলে, কমিউনিকেশন প্রবলেম বা এএসডি বা এডিএসডি, তখন আমরা দ্রুত এদেরকে স্ক্রিনিং করে আমাদের স্পিচ থেরাপি, আমাদের অকুপেশন থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এই ধরনের থেরাপিস্টের মাধ্যমে আমরা প্রথমেই তার ইন্টারভেনশন শুরু করি, এবং স্পিচ কমিউনিকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই অ্যাপ্লাইবল যে অ্যাপ্রোচগুলি সেগুলি আমরা দিয়ে থাকি।
আচ্ছা স্যার, অটিজমটা আসলে কেন হয়? আমরা দেখলাম যে অনেক শিশু কথা বলতে গেলে ওদের মধ্যে জড়তা কাজ করে, কিংবা একটু আগে যেটা বললেন আপনি, যে ওদের মধ্যে কমিউনিকেশনের যে ব্যাপারটা এটা ওদের মধ্যে নাই একেবারেই। আমরা যেভাবে আমাদের নিডগুলো আমরা প্রকাশ করতে পারছি যে হ্যাঁ এটা আমাদের চাই, এরকম কিছু। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় স্যার যে অটিজমটা আসলে কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ। অটিজমটা আসলে একটা কমপ্লেক্স ডিসঅর্ডার। আর এটা 1931 সাল বা 1941 সাল থেকে এটার গবেষণা চলমান, এবং এটা নিয়ে অনেকেই বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন, কিন্তু এখনও এটার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ হয় নাই। যেহেতু নির্দিষ্ট কোনো কারণ যেহেতু উল্লেখ হয় না, এই জন্য এটা পুরোপুরি একটা মেডিকেল ইন্টারভেনশন এখনো সম্ভব হয় না। তবে আমাদের যে যে প্রবলেমগুলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে খাবারের কারণে হতে পারে, এবং প্রেগনেন্সি, প্রিভিয়াস টাইম, আফটার টাইম, এই দুটো টাইম খুবই গুরুত্বপূর্ণ। প্রেগনেন্সি অবস্থায় যদি আপনার বা আমার মা সেই সময় আপনার ডিপ্রেশনে থাকে, অ্যালকোহল নেয়, এবং খুব হাইলি অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এবং কি ডেলিভারি টাইমে যদি শিশু তার মস্তিষ্কে কোনো ধরনের ব্যথা পেয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, এমনকি প্রপার ওয়ে যদি ডেলিভারিটা সঠিকভাবে না হয়ে থাকে, এবং আফটার ডেলিভারি পরেও যদি একটা শিশু তার মস্তিষ্কে কোনো ধরনের আঘাতজনিত কারণেও আপনার শিশু অটিজম হতে পারে। বাট যে এইটাই যে নির্দিষ্ট কারণ, সেই কারণটা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। যেমন এই যে ভার্চুয়াল অটিজমের কথা কিছুক্ষণ আগে আমি বললাম, ঠিক একটা শিশু যখন আপনার 12 মাস 13 মাসের পরবর্তীতে ডেভেলপমেন্টাল স্টেজে বা মাইলস্টোনে, সেক্ষেত্রেও যদি আপনার শিশু মোবাইল স্ক্রিনিং, টেলিভিশনের প্রতি প্রচুর সিগনিফিক্যান্ট মানে অ্যাট্রাকটিভ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার শিশুটা অটিজম হতে পারে।